তো আজকে তাহলে প্রথম দিন পড়িয়েছিলাম কি অ্যাসিড ক্ষার লবণের প্রথম পার্টটা, যেখানে আমরা বিভিন্ন এই ব্যবহার ট্যাবহার এগুলো দেখেছিলাম। আজকে পড়াবো কি 2 নম্বর পার্ট, যেখানে কি থাকবে না বিভিন্ন তোদের মেনলি এখানে তিনটে আছে: সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এইচএনও3 নাইট্রিক অ্যাসিড। এইগুলোতে কার সঙ্গে কিরকম বিক্রিয়া করে আর তার ফলে কি উৎপন্ন হয় সেগুলো দেখবো। তোদের এখানে মেনলি তিনটে জিনিস আছে। কি না, এখানেও তিনটে আছে অবশ্যই। H2SO4 যেটা সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, এইচএনও3 নাইট্রিক অ্যাসিড। এবার এই তিনটের প্রতিটার কি আছে না বিক্রিয়া আছে। কার কার সঙ্গে? এই তিনটের সঙ্গেই আছে। 1 নম্বরে আছে ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া, 2 নম্বর আছে ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া, 3 নম্বর আছে ধাতুর সঙ্গে বিক্রিয়া। এবার প্রতিটারই মানে সালফিউরিক অ্যাসিডেরও এই তিনটা বিক্রিয়া আছে, HCl এর সঙ্গেও তিনটা বিক্রিয়া আছে, এইচএনও3 সঙ্গেও তিনটা বিক্রিয়া আছে। আর মেনলি তোদের এই তিনটা বিক্রিয়া থেকে কোনো একটা শর্ট কোশ্চেন বা 2 নম্বরের কোশ্চেন পড়তে পারে। তো তোদের মনে রাখার জন্য একটা মানে সহজ একটা আছে। প্রথমে আছে কি সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড আছে, এই সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়াগুলো করাবি মানে ধাতব কার্বনেট বা বাইকার্বনেট হোক, ক্ষারক ও ক্ষারের সঙ্গে হোক, ধাতুর সঙ্গে হোক, তুই যাই হোক মানে যেটার সঙ্গেই হোক, এখানে মেনলি কি উৎপন্ন হয়? ধাতব সালফেট। তাহলে H2SO4 কি উৎপন্ন হয় মেনলি? আমি বিক্রিয়াগুলো দেখাবো, আমি জাস্ট মনে রাখার জন্য, সহজে মনে রাখার জন্য বলছি। এখানে যেহেতু সালফার আছে সেই জন্য কি হয় এখানে ধাতব ধাতব সালফেট লবণ উৎপন্ন হয়। দেখ মনে রাখার জন্য জাস্ট এখানে সালফার আছে বলে সালফেট লবণ, ঠিক আছে। আচ্ছা দেন HCl, নিজেরাই বলতে পারবি HCl। HCl কি উৎপন্ন হয়? ধাতব, এখানে কি আছে ক্লোরিন, এখানে ছিল সালফার সেই জন্য সালফেট, এখানে আছে ক্লোরিন সেই জন্য কি ধাতব ক্লোরাইড। ধাতব ক্লোরাইড লবণ। দেন তারপরে কি আছে এইচএনও3, মানে কি নাইট্রিক অ্যাসিড। তাহলে এখানে কি উৎপন্ন হবে? ধাতব নাইট্রেট লবণ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম কি না, যেখানে সালফার আছে সেখানে কি উৎপন্ন হবে বিক্রিয়া করে? সালফাইড লবণ উৎপন্ন হয়। যেখানে ক্লোরিন আছে সেখানে ক্লোরাইড লবণ উৎপন্ন হয়। যেখানে নাইট্রোজেন আছে সেখানে কি লবণ হয়? নাইট্রেট। যা সময় রাখার জন্য দেখ, সালফারে সালফেট, ক্লোরিনে ক্লোরাইড, আর নাইট্রোজেনে নাইট্রেট। জাস্ট মনে রাখার জন্য। আমি যখন বিক্রিয়া করাবো দেখবি প্রতিটা একই হবে। যেখানে সালফিউরিক অ্যাসিড মানে সালফার আছে সেখানে সালফেট লবণ উৎপন্ন হবে, ক্লোরিন থাকলে ক্লোরাইড লবণ উৎপন্ন হবে, নাইট্রোজেন থাকলে নাইট্রোজেন লবণ উৎপন্ন হবে। আচ্ছা এবারে প্রথম নম্বরটা দেখবো আমরা। কি না H2SO4 এ ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হয়। আমি জাস্ট একটা করে উদাহরণ দেব, বইয়ে অবশ্যই আছে, বইয়ে তোরা দেখতে পারিস, বইয়ে সবকিছু থাকবে, আমি জাস্ট একটা করে উদাহরণ দেব। আচ্ছা প্রথমে তাহলে H2SO4 এর সঙ্গে বিক্রিয়া, তাই তো। H2SO4 এ ধাতব কার্বনেট। আচ্ছা আমি H2SO4 টা বড় করে লিখি, তারপরে আমি ধাতব কার্বনেট লিখবো। H2SO4 এ 1 নম্বর কি ধাতব কার্বনেট ও বাইকার্বনেট। আমি শর্ট লিখছি ধাতব কার্বনেট। আচ্ছা ধাতব কার্বনেট আমি একটা নিচ্ছি Na2CO3, সোডিয়াম কার্বনেট, প্লাস কি নিচ্ছি আমরা, যেহেতু H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করাবো সেই জন্য H2SO4। এইটা কি, এইটা হচ্ছে ধাতব কার্বনেটটা, এটা হচ্ছে সোডিয়াম আর এটা হচ্ছে কার্বনেট, সোডিয়াম কার্বনেট। সোডিয়াম হচ্ছে ধাতু, ধাতু ধাতব কার্বনেট। এখানে উৎপন্ন করে কি Na2SO4 প্লাস আর কি উৎপন্ন করে? জল H2O, আর কি উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। অনেক বই দেখতে পাবি এরকম তীর চিহ্ন দেওয়া থাকে, এটা কিছু না, এটা গ্যাসের চিহ্ন, মানে উপর দিকে উঠে যায়। আর গ্যাস কি হয়, তৈরি হলে তো উপর দিকে উঠে যায়। আর যদি নিচের দিকে চিহ্ন থাকে সেটা মানে হচ্ছে অধক্ষেপ পড়ে যায়। তাহলে আমরা দেখতে পেলাম কি একটা ধাতব কার্বনেট, সেটা H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করলো, করে উৎপন্ন করলো কি সোডিয়াম সালফেট, মানে একটা সালফেট লবণ, ধাতব সালফেট লবণ। এনে একটা ধাতু, তার দেখ সালফেট লবণ উৎপন্ন হয়েছে।
সোডিয়াম সালফেট। তাহলে আমরা দেখ প্রথমেই যখন দেখেছিলাম এখানে ছিল দেখ H2SO4 ধাতু মানে যাই হোক না কেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে, এখানে লেখা যেটা দেখ ধাতব সালফেট লবণ উৎপন্ন করে। আমরা প্রথমটা আমরা দেখতেই পেয়েছি যে ধাতব কার্বনেটের সঙ্গে একটা বিক্রিয়া করলো, যেটা ছিল আমরা ধরে নিয়েছি একটা Na2SO3। অনেক এরকম কার্বনেট লবণ হয়, Na2 এর জায়গায় তুই N এর জায়গায় অন্য কিছু দিলে অন্য হয়ে যাবে। Na2SCO3 তার সঙ্গে বিক্রিয়া করে দেখতে পেয়েছি আমরা সালফেট লবণ উৎপন্ন করেছি, সোডিয়াম সালফেট। সালফেট লবণ, ঠিক আছে, 1 নম্বর। এবারে 2 নম্বর। 2 নম্বরে আমরা কি ছিল, 1 নম্বরে ছিল ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, 2 নম্বরে ছিল কি ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষারক বা ক্ষার যাই বল তুই, ক্ষার মনে কি OH আয়ন থাকবে একটা, ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে, এখানে আমরা নেব কি সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা হচ্ছে কি একটা ক্ষার, NaOH, সোডিয়াম, এই যে OH আর NaOH প্লাস তার সঙ্গে দেবো কি আমরা H2SO4, কারণ আমরা যা দেখছি কি H2SO4 জন্য দেখছি H2SO4। এটা দিলে এ উৎপন্ন করে কি Na2SO4 প্লাস H2O। তাহলে এটা এটা কি, এটাও সালফেট লবণ, সোডিয়াম সালফেট। তাহলে দেখতে পেলাম আমরা কি ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া করেও সালফিউরিক অ্যাসিড কি উৎপন্ন করে না সালফেট লবণ উৎপন্ন করে। 3 নম্বরে আমরা কি আছে, 3 নম্বরে কি ছিল ধাতুর সঙ্গে বিক্রিয়া। এবারে তোদের এখানে মেনলি ধাতু, 3টা ধাতু দিয়ে তোদের এক্সাম্পল দেওয়া আছে, কি কি 3টা ধাতু, Mg, ম্যাগনেসিয়াম, Zn, জিঙ্ক আর কপার। 3টে ধাতু তোদের মেনলি আছে, মানে প্রতিটার ক্ষেত্রে 3টে ধাতু। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রেও ধাতুর যখন আমি বিক্রিয়া করাবো 3টে ধাতু আছে, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর কপার। HCl এর সঙ্গে যখন বিক্রিয়া করাবি ধাতুর সঙ্গে তখনও 3টে আছে, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার। নাইট্রিক অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া করাবি সেখানেও 3টে আছে, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার। আচ্ছা, আমি তোদেরকে একটা দেখাচ্ছি একই রকম, বাকিগুলো একই রকম। তাহলে ধাতুর সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া, আমি যে কোনো একটা দেখাচ্ছি, ধর 3টে আছে, আমি মিডিলেরটা দেখাচ্ছি ধর Zn, বাকিগুলো একই, যা দেখার জন্য, দেখানোর জন্য। Zn প্লাস H2SO4, তাহলে কি উৎপন্ন হবে, এখানে জিঙ্ক আছে, এখানে যে সালফেট আয়ন আছে এটা কি উৎপন্ন করবে জিঙ্ক সালফেট, ZnSO4 প্লাস হাইড্রোজেন। এবার হাইড্রোজেন কি গ্যাস, এই জন্য উপর দিকে তীর চিহ্ন দিতে পারিস, এই উপর দিকে তীর চিহ্নটা না দিলেও খুব একটা অসুবিধা হয় না, জাস্ট বোঝানোর জন্য এটা গ্যাস, হাইড্রোজেন গ্যাস। তাহলে দেখ এখানেও কি উৎপন্ন হলো জিঙ্ক সালফেট মানে সালফেট আয়ন। তুই Mg যদি দিস, ম্যাগনেসিয়াম দিস, তাহলেও একই হবে, তখন হবে কি MgSO4। কপার দিলেও হবে, তখন উৎপন্ন হবে কপার সালফেট, CuSO4। তুই যাই দিবি বিক্রিয়া একই রকম, শুধু Zn এর জায়গায় Mg, Mg এর জায়গায় কপার, একই। তো আমরা যেগুলো দেখলাম এখানে, এই যে ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া বল, ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া বল, ধাতুর সঙ্গে বিক্রিয়া বল, এবার ধাতুরও বিভিন্ন বললাম যে ভাগ আছে। এই যা কিছু আমরা দেখতে পেলাম সেইগুলো কি দেখলাম কার সঙ্গে, না সবকিছুই দেখলাম আমি কি H2SO4 বা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া। তাহলে এখন কি করব আমরা, ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া। ওখানে যা বিক্রিয়াটা ছিল কি ছিল, Na2CO3 নিয়েছিলাম এখানে প্রথমটার ক্ষেত্রে, মানে H2SO4 এর ক্ষেত্রে এখানেও নেব, কিন্তু এখানে বিক্রিয়াটা কার সঙ্গে হবে, H2SO4 এর সঙ্গে হবে না, হবে কার সঙ্গে HCl। কারণ এখানে H2SO4 নিয়েছিলাম বলে H2SO4, এখানেও H2SO4, এখানেও H2SO4, এখানেও H2SO4, কিন্তু এখানে তো H2SO4 সঙ্গে করছি না, H2SO4 এর সঙ্গে এখানে করছি HCl এর সঙ্গে, সেই জন্য এখানে কি নেবো সবসময় HCl, বোঝা গেল। তাহলে প্রথমে নিয়েছিলাম কি সোডিয়াম কার্বনেট। এবারে বাইকার্বনেট মানে কি,
বাইকার্বনেট বল বা হাইড্রোজেন এ বল, তুই মানে একই জিনিস, সেটা কি থাকে, সি এর আগে একটা শুধু এইচ থাকে, তখনই হয়ে যায় বাইকার্বনেট, বোঝা গেল? আর কিছু থাকে না, এখন ধরছি না মানে নেই ধর। মানে এখানে Na2CO3 নিয়েছি কার্বনেট, যদি বাইকার্বনেট হয় সেটাকে কিরকম লিখে, Na2HCO3, মাঝখানে সেটা এইচ যোগ হয়ে যায়, সেটা হচ্ছে বাইকার্বনেট। আচ্ছা, এখন আমরা Na2CO3 নিয়ে লিখছি, প্লাস কি হবে তাহলে, HCl, কারণ আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে কাজ করছি। উৎপন্ন করবে কি, ধাতব ক্লোরাইড লবণ। দেখ এখানে লিখেছিলাম, এই যে ধাতব ক্লোরাইড লবণ। তার মানে কি, তার মানে হচ্ছে বিক্রিয়া শেষে কি থাকবে, একটা সিএল থাকবে, তাই তো, ক্লোরাইড লবণ NaCl। এটা কি উৎপন্ন করলো, সোডিয়াম ক্লোরাইড। এর নাম কি, সোডিয়াম ক্লোরাইড। মানে কি, এটা হচ্ছে ধাতু, এটা হচ্ছে ক্লোরিন লবণ, তাহলে কি হলো, ধাতব ক্লোরাইড লবণ উৎপন্ন করলো। তার সঙ্গে আরো কিছু কিছু হবে, বাট মেন ফোকাস আমাদের কোথায়, ধাতব ক্লোরাইড লবণ উৎপন্ন করেছে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর কি, পুরো একই রকম। 2 নম্বর কার সঙ্গে ছিল, ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া। ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া, এখানেও একই হবে। কি হবে না, ওখানে আমরা ক্ষারক ও ক্ষার নিয়েছিলাম কি, NaOH নিয়েছিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সঙ্গে ওখানে কি নিয়েছিলাম, H2SO4, এখানে কি নেব, HCl। তো এখানে উৎপন্ন করবে কি, সে একই জিনিস, ধাতব ক্লোরাইড লবণ NaCl, যেটা আমরা সবাই জানি নোন জিনিস, সোডিয়াম ক্লোরাইড, আর উৎপন্ন করে কি, জল। দেখ প্রথম ক্ষেত্রে ধর, দ্বিতীয় ক্ষেত্রে ধর, আমরা যার সঙ্গেই বিক্রিয়া করেছি উৎপন্ন করেছি কি, সোডিয়াম ক্লোরাইড লবণ। 3 নম্বরটা কি, তার ধাতুর সঙ্গে বিক্রিয়া। ধাতুতে তোদের একই জিনিস আছে এখানেও, সেই Mg, Zn আর Cu, ম্যাগনেসিয়াম, জিঙ্ক আর কপার। তাকে বলতে পারবি এখানে, Mg নে বা জিঙ্ক নে, আমি আগেরটা জিঙ্ক নিয়েছিলাম বলে এখনো জিঙ্ক নিচ্ছি, তার সঙ্গে কি নেব, HCl। কি হয় গো বলতে পারবি, উৎপন্ন হয় জিঙ্ক ক্লোরাইড। হাইড্রোজেন ওপর দিকে তীর চিহ্ন দিতেও পারিস, নাও দিতে পারিস। এবার Cl2 আছে মানে এখানে 2 দিতে হবে। যাই হোক, এগুলো ব্যালেন্সের পরে ভাবছি, কিন্তু উৎপন্ন হবে কি, জিঙ্ক ক্লোরাইড, যেটা কি, একটা ধাতব ক্লোরাইড লবণ। দেখ প্রতিটার ক্ষেত্রেই দেখ ধাতব ক্লোরাইড লবণ উৎপন্ন হচ্ছে। প্রথমে একটা NaCl, এটা হচ্ছে ধাতু, Clটা হচ্ছে ক্লোরাইড, ক্লোরিন, যেটা ধাতব ক্লোরাইড লবণ। প্রতিটায় দেখ ধাতব ক্লোরাইড আছে। জিঙ্ক ক্লোরাইড, যদি Mg দিতিস কি হতো, MgCl2 হতো। যদি কপার দিতিস, কপার দিতে কি হতো, CuCl2 হতো। তুই যাই দিবি, Zn দিলে Zn এর সামনে আসবে, Cu দিলে Cu সামনে আসবে, Mg দিলে Mg সামনে আসবে, বাকিটা একই। তাহলে এই গেল HCl। আর একটা বুঝতেই পারছিস কি হবে, কার জন্য, এই জেনোথ্রির জন্য। এই জেনোথ্রির জন্য একই, পুরো সিমিলার। কিন্তু এই জেনোথ্রির জন্য কোন আয়ন উৎপন্ন হবে, ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন হবে। 1 নম্বর, আমি আর লিখছি না ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া বলে। 1 নম্বরে তাহলে কি হবে, সোডিয়াম কার্বনেট নিয়েছি প্লাস নাইট্রিক অ্যাসিড, কারণ আমি এখানে নাইট্রিক অ্যাসিড নিয়েছি। বিক্রিয়া করলে উৎপন্ন কি হবে, সোডিয়াম নাইট্রেট, মানে কি, ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন হবে। দেখ ওটাই লেখা ছিল, দেখ প্রথম পেজে দেখ ওটাই লেখা ছিল। দেখ এই জন্য কি ছিল, নাইট্রেট লবণ, ধাতব নাইট্রেট লবণ, ওটাই উৎপন্ন হচ্ছে। প্রথম একটা কি ছিল, ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া। সঙ্গে 2 নম্বরটা কি, ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া। আমরা নিয়েছিলাম কি, তাহলে NaOH, যেটা হচ্ছে আমাদের ছিল কি, ক্ষার একটা, যেহেতু হাইড্রক্সিল আয়ন আছে, OH আয়ন আছে, ক্ষার, তার সঙ্গে আমরা যোগ করবো কি, H3, দিয়ে উৎপন্ন করবে কি, এটা সবাই জানে, সোডিয়াম একটা, তার নাইট্রেট লবণ উৎপন্ন হবে, সোজা কথা ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন করবে। সেটা কি উৎপন্ন করলো, NaNO3 প্লাস জল। এটা কি, ধাতব নাইট্রেট লবণ, মানে এখানে সোডিয়াম নাইট্রেট, মানে ধাতব নাইট্রেট লবণ, সোডিয়ামটা ধাতু,
3 নম্বর কি, কার সঙ্গে বিক্রিয়া, ধাতুর সঙ্গে বিক্রিয়া। যদি তুই জিঙ্ক কি ধরি, কারণ সব ক্ষেত্রে আমি জিঙ্ক দিয়ে করাচ্ছি, বাকিগুলো একই রকমই হবে 19-20। জিঙ্ককে যদি আমি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে, উত্তপ্ত নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করাই, এ উৎপন্ন করে কি, জিঙ্কের একটা নাইট্রেট লবণ ZnNO3। কিন্তু এই নাইট্রেট লবণটা সংকেত কি হয়, NO3 হয়, মানে যার কিন্তু ওই দেখতে ZnNO3 মতোই, মানে নাইট্রেট লবণ NO3 আছে সে একটা, তার সঙ্গে উৎপন্ন করে কি নাইট্রিক অক্সাইড NO2, আর উৎপন্ন করে কি জল। এখানেও কি হচ্ছে, সোডিয়াম একটা নাইট্রেট লবণ, এটাও ধাতব নাইট্রেট লবণ, এটাও ধাতব একটা নাইট্রেট লবণ উৎপন্ন করছে। তাহলে আমি প্রথম থেকে বলছি, দেখ H2SO4 যা করেছিলাম আমি, প্রত্যেকটা ধাতব সালফেট লবণ উৎপন্ন হয়েছে তিনটাতেই। যখন আমি HCl নিয়েছি প্রতিটাতেই কি উৎপন্ন হয়েছে, ধাতব ক্লোরাইড লবণ উৎপন্ন হয়েছে। যখন আমি HNO3 নিয়েছি, দেখ প্রতিটাতেই ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন হয়েছে। এবারে এগুলো হচ্ছে কি, এইগুলো থেকে তোদের পরীক্ষায় একটা কোশ্চেন আসতে পারে 2 নম্বরের, যে সালফিউরিক অ্যাসিডে ধাতব কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হয় লেখো। এরকম কোশ্চেন যে কোনো একটা দিতে পারে তোকে, ঠিক আছে। এরপরে যেটা আমি, এটা আমি প্রতিটা শেষে শেষে লেখাবো, সেটা হচ্ছে কি না, এদেরকে তুই চিনবি কি করে। এরপরে আমরা কি দেখবো, যে এই যে অ্যাসিড গুলো আমরা পড়ছি, এগুলো তো আমরা দেখলাম যে ধাতব, হ্যাঁ ধাতব সালফেট লবণ, ধাতব ক্লোরাইড লবণ, ধাতব নাইট্রেট লবণ, এগুলো উৎপন্ন করে। নেক্সট দেখবো আমরা কি, এগুলোকে আমরা, এই অ্যাসিড গুলোকে আমরা কিভাবে শনাক্ত করতে পারবো। তার মানে ধর আমি তোকে 3টে দিয়ে দিলাম, H2SO4 দিয়ে দিলাম, HCl দিয়ে দিলাম, আর HNO3 দিয়ে দিলাম, 3টে অ্যাসিড দিয়ে দিলাম, বা ওর সঙ্গে আরো কিছু থাকতে পারে। এবারে তোকে বললাম যে কোনটা সালফিউরিক অ্যাসিড, কোনটা নাইট্রিক অ্যাসিড, কোনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাকে দেখা, মানে আমাকে বলে দে। তো সোজা কথা কি, মানে শনাক্ত করা, কি করে আমি চিনতে পারবো, কি করে আমি শনাক্ত করতে পারবো, সেইটা আমাদেরকে এরপরে পড়বো। আমরা পড়বো কি, 3টের জন্যই, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর HNO3 বা নাইট্রিক অ্যাসিড। প্রথমে আছে কি H2SO4, আমরা এই নিচেই লিখে দেবো, মানে তাহলে ভালো হবে আর কি। এই যে নিচে যে জায়গাটা আছে এখানেই করে দেবো, প্রতিটার ক্ষেত্রে নিচে করবো। আচ্ছা, H2SO4 এর জন্য আমাদের একটা করতে হবে কি, বেরিয়াম ক্লোরাইডের পরীক্ষা। সেখানে কি হবে না, আমি বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে কার বিক্রিয়া করাবো, H2SO4। এর বিক্রিয়া করলে কি উৎপন্ন হয়, বেরিয়াম সালফেট লবণ উৎপন্ন হয়, BaSO4 প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড 2HCl। এবারে এই যে BaSO4 অধক্ষেপ পড়া, অধক্ষেপ মানে কি নিচে থিতিয়ে পড়া, অনেক সময় ব্যাকেটও দেওয়া থাকে। অধক্ষেপ পড়া মানে কি নিচে থিতিয়ে যাওয়া, মানে তুই যদি কি বলে ওটাকে, ধর একটা জল নিলি, জলে একটা কাদা নিয়ে তুই একটু কি বলে এটা গুলিয়ে দিলি, তো কাদাটা জলের সঙ্গে মিশে যায়, বাট একটু দেখবি বড় বড় দানা যেগুলো থাকে বা একটু যেগুলো ভারী হয়, সেগুলো নিচে থিতিয়ে যায়। ওই যে থিতিয়ে যাচ্ছে ওটাকে অধক্ষেপ বলে। যাই হোক, তো এখানে যদি তুই BaCl2 আর H2SO4 এর বিক্রিয়া করাস, তখন কি দেখতে পাবি, বেরিয়াম সালফেটের একটা অধক্ষেপ পড়েছে, ঠিক আছে। স্যার ওই এবারে ওই তো তারপর আমরা কি বললাম, শনাক্তকরণ। আমি প্রতিটার নিচে তার শনাক্তকরণ লিখে দেবো লাল কালারে করে, ঠিক আছে, যতটা বুঝতে পারিস। তার নিচে করলে কি হবে, মানে জিনিসটা বুঝতে সুবিধা হবে, আমি শেষেও লেখাতে পারতাম, বা নিচে রাখলে জিনিসটা একসঙ্গে থাকবে, বুঝতে আরো সুবিধা হবে। তাহলে প্রথমে আমি কি নিয়েছিলাম, বেরিয়াম ক্লোরাইড একটা দ্রবণ, তার সঙ্গে মিশিয়েছিলাম কি, সালফিউরিক অ্যাসিড, যেহেতু আমরা সালফিউরিক অ্যাসিডের শনাক্তকরণ করছি। তাহলে মেশালে কি উৎপন্ন হয়, বেরিয়াম সালফেটের একটা অধক্ষেপ পড়ে, আর উৎপন্ন হয় কি HCl। এবার এই যেটা উৎপন্ন হলো, এটাতে তুই যদি, এটাতে কি মেশাস, তুই যদি HCl না হাইড্রোক্লোরিক অ্যাসিড আর গাঢ় HNO3 মানে নাইট্রিক অ্যাসিড মেশাস, তখন কি হবে, এই যে অধক্ষেপটা ওখানে কি হবে, অদ্রবণীয়। এতে কি হবে তাহলে, এতে অদ্রবণীয়, অদ্রবণীয়। তাহলে কি হলো জিনিসটা, না আমি বেরিয়াম ক্লোরাইড নিলাম, তার সঙ্গে আমি সালফিউরিক অ্যাসিড মেশালাম, মেশালে বেরিয়াম সালফেটের একটা অধক্ষেপ পড়বে। এবার ওইটা যদি তুই HCl বা গাঢ় HNO3 বা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে মেশাস, তাহলে কি হবে, ওটা
ওই দ্রবণটা মানে অধক্ষেপটা ওর সঙ্গে মিশবে না, দ্রবণের সঙ্গে মিশবে না। যদি না মেশে তাহলে তোকে বুঝতে হবে কি তুই যেই দ্রবণটা নিয়েছিলি ওটা H2SO4। এটা গেল কি H2SO4 এর শনাক্তকরণ। এবারে আমি যাব কোথায়, HCl এর শনাক্তকরণে। তাহলে প্রথমেরটা আমরা কিভাবে শনাক্ত করলাম, যদি আমি HCl আর HNO3 দুটোতেই মেশাই তাহলে BaSO4 বা বেরিয়াম সালফেটের অধক্ষেপটা কি হচ্ছে, দ্রবণীয় হবে না, দ্রবণে মিশবে না, অদ্রবণীয়। তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা H2SO4। দেন আমরা কিসে আসবো, HCl এর শনাক্তকরণে। এখানে শনাক্তকরণে আমি কি নেব, সিলভার নাইট্রেটের একটা দ্রবণ নেব। সিলভার নাইট্রেট, নাইট্রেট মানে কি, আচ্ছা এতক্ষণ তো বুঝতে পারছিস সালফেট মানে কি SO4, নাইট্রেট মানে কি NO3, ক্লোরাইড লবণ মানে কি Cl বা Cl2। তাহলে আমি যখনই বলছি সিলভার নাইট্রেট, সিলভারের সংকেত কি Ag, নাইট্রেটের সংকেত কি NO3, AgNO3। তার সঙ্গে আমরা নেব কি অবশ্যই HCl, কারণ HCl শনাক্ত করছি আমরা। এটা দিলে কি উৎপন্ন হয়, সিলভার ক্লোরাইড, আবার সে একই, সিলভার মানে Ag, ক্লোরাইড মানে কি Cl। AgCl এর কি হয়, অধক্ষেপ পড়ে, অধক্ষেপের জন্য আমি নিচের দিকে তীর চিহ্ন দিয়ে দিয়েছি। প্লাস উৎপন্ন হয় কি HNO3, নাইট্রিক অ্যাসিড। তাহলে আমরা কি করলাম, HCl কে যদি আমরা সিলভার নাইট্রেট দ্রবণে দিই তখন কি হবে, সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়বে, তার সঙ্গে HNO3 উৎপন্ন করবে। এবারে এই যে উৎপন্ন করলো এটা কি হচ্ছে, HNO3 তে অদ্রবণীয়, HNO3 তে অদ্রবণীয় মানে দ্রবণীয় হবে না HNO3 দিলে। কিন্তু স্টার দিয়ে দিই, কিন্তু এটাকে যদি তুই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দিয়ে দিস, মানে এটা ক্ষারীয় দ্রবণ NH4OH, OH মানে কি হাইড্রোক্সাইড আছে, এবার হাইড্রোক্সাইড OH যা থাকা মানে কি ক্ষারীয়। যদি তুই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দিয়ে দিস তখন কিন্তু এটা কি হবে, দ্রবণীয় হয়ে যাবে, দ্রবণীয় হয়ে যাবে। উৎপন্ন করবে কি, উৎপন্ন যারা পারবি কি হবে সেটা লিখতে পারিস। আর যদি কেউ দিস যে HNO3 তে অদ্রবণীয় বাট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা NH4OH এ দ্রবণীয়, এটা দিলে তুই নাম্বার পাবি। বাট তার থেকে ভালো যদি কেউ বিক্রিয়াটা লিখিস। বিক্রিয়াটা কি, NH4OH মানে যার সঙ্গে মেশাবি প্লাস কি কি মেশাচ্ছিস, AgCl, এই যে যেটা উৎপন্ন হয়েছে AgCl, এটা যদি তুই মেশাস মানে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হয়, দ্রবণীয় দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে না একটা Ag, এটা ক্লোরাইড লবণ, সিলভারের একটা ক্লোরাইড লবণ উৎপন্ন করে Cl প্লাস 2 অণু জল। বোঝা গেল। তাহলে আমরা HCl চিনবো কি করে, না প্রথমে সিলভার নাইট্রেটের সঙ্গে বিক্রিয়া করাবো, সেখানে কি উৎপন্ন হবে, সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়বে, সেটাকে যদি আমরা HNO3 তে দেই দ্রবীভূত হবে না বা দ্রবণীয় হবে না। কিন্তু যদি আমরা একটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করাই, এখানে হচ্ছে NH4H বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের সঙ্গে বিক্রিয়া করাই, সেটা কি করে বিক্রিয়া করে যায় বা দ্রবীভূত হয়ে যায় বা দ্রবণীয় হয়ে যায়, যেটা হচ্ছে বলতে পারিস ওটা দিলেও নাম্বার পাবি। কিন্তু তার সঙ্গে যদি তোরা বিক্রিয়া দিস অবশ্যই ভালো, NH4OH প্লাস AgCl উৎপন্ন করে কি সিলভার একটা ক্লোরাইড লবণ AgNH3 Cl প্লাস 2 অণু জল 2H2O। তাহলে যদি সোজা কথা, যদি HNO3 তে অদ্রবণীয় হয় আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয় হয় তাহলে বুঝবি এটা কি ছিল, HCl। 3 নম্বর কি আছে, নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ। এইটা খুব পরীক্ষায় আসে, যেটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ কি, বলয় পরীক্ষা। এইটা কিন্তু পরীক্ষায় সব থেকে বেশি আসে। নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ করব কি করে, বা যেটাকে আরেকটা বলে বলয় পরীক্ষা। আচ্ছা এটার জন্য কি করতে হয়, এটার জন্য প্রথমে একটা বিকারে বল বা টেস্ট টিউব বল কিছুতে একটা কি করতে হবে, FeSO4 সালফেট আয়ন, ফেরাস সালফেট, তার সঙ্গে কি নিতে হবে অবশ্যই HNO3, কারণ HNO3 তে শনাক্ত করছে। এইটা নিলাম একটা টেস্ট টিউবে বা কোনো বিকারের টিউবে হলে সবথেকে ভালো হয়, বেটার টিউবে।
নিলাম। তার সঙ্গে আমরা কি করলাম, ধীরে 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 কি ঢালতে হবে, H2SO4। এটা কিন্তু অবশ্যই গাঢ়, কনসেন্ট্রেটেড গাঢ় H2SO4। যদি আমরা ঢালি তখন এখানে কি উৎপন্ন হয়, আচ্ছা তাহলে কি হয় এখানে, যখনই আমি নাইট্রিক অ্যাসিড ফেরাস সালফেটের দ্রবণটাতে আস্তে আস্তে কি বললাম, যে তারপরে আস্তে আস্তে কি যোগ করবো, সালফিউরিক অ্যাসিড যোগ করবো, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ব্যাকেটে লিখেছি গাঢ়। যোগ করলে কি হয়, গাঢ় সালফিউরিক অ্যাসিডটা একটু ভারী হয়, সেই জন্য কি হয়, দ্রবণের নিচে চলে যায়। আর নাইট্রিক অ্যাসিড যেটা, সেটা কি করে, ফেরাস সালফেটকে ফেরিক সালফেটে জারিত করে আর নিজে নাইট্রিক অক্সাইডে বিজারিত হয়ে যায়। তাহলে যদি আমি বিক্রিয়াটা লিখি তখন হবে কি, যদি আমি বিক্রিয়াটা লিখি এখানে, যেটা আমি লিখেছি FeSO4, এইখানে অবশ্যই তোদের যখন ব্যালেন্স ট্যালেন্স করবি 6 লাগবে, এখানে 3 লাগবে, যখন বিক্রিয়া করবি তখন এটা দেখতে পাবি। জাস্ট যেটা মেন সেটা আমি বলছি, বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে, যেটা আমি এক্ষুনি বললাম, আর কি উৎপন্ন হবে, নিজে বিজারিত হয়ে কি উৎপন্ন করবে, নাইট্রিক অক্সাইড, আর উৎপন্ন করে কি, জল, এটা উৎপন্ন করে। তাহলে কি হলো, আমি নিয়েছিলাম ফেরাস সালফেট, তার সঙ্গে নিয়েছিলাম HNO3, তাতে আস্তে আস্তে করে কি করছিলাম না, H2SO4 গাঢ় H2SO4 আস্তে আস্তে করে ঢালছিলাম। তার হলো কি, গাঢ় সালফিউরিক অ্যাসিড ভারী হয়, দ্রবণ নিচে চলে গেল। নাইট্রিক অ্যাসিড কি করলো, ফেরাস সালফেটকে ফেরিক সালফেটে জারিত করলো, নিজে কি হলো, নাইট্রিক অক্সাইডে বিজারিত হয়ে গেল, NO যেটা নাইট্রিক অক্সাইড। আর Fe2SO4 যেটা ছিল সেটা হচ্ছে কি, ফেরিক সালফেট। এবারে এই যে নাইট্রিক অক্সাইডটা, যেটা যেই ফেরাস সালফেটটা বিক্রিয়া করেনি, তার সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে, নাইট্রোসো ফেরাস সালফেট পেন্ট্রাহাইড্রেট, সেটা উৎপন্ন করে। সেটা কি, সেটা হচ্ছে যে এই যে HNO3, এটার সঙ্গে কে বিক্রিয়া করে, নাইট্রিক অক্সাইড, নাইট্রিক অ্যাসিড নয়, নাইট্রিক অক্সাইড হচ্ছে NO, নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, দুটোর মধ্যে যেন গুলিয়ে না যায়। তাহলে কি হচ্ছে, এর সঙ্গে যদি তুই নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া ঘটাস, সরি নাইট্রিক অক্সাইডের বিক্রিয়া ঘটাস NOর সঙ্গে, FeH2O6, SO4, FeH2O5, NO, SO4 প্লাস H2। এবার এই যে দুটো উৎপন্ন হলো, যদি একটা আঁকিস টেস্ট টিউব বা কিছু যদি আঁকিস, এই দুটোর মাঝখানে কি হয়, একটা বাদামি বর্ণের একটা বলয় তৈরি হয়, যেটাকেই বলা, সেই জন্যই বলয়টা তৈরি হওয়ার জন্যই এর নাম কি, বলয় পরীক্ষা বলে। এই যে বলয়টা তৈরি হয় দুটোর, যেইখানে তোর সংযোগ স্থলটা, সেই সংযোগ স্থলে যেই বলয়টা তৈরি হয়, সেই জন্য একে বলা হয় কি, বলয় পরীক্ষা। নামটা মনে রাখিস, নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট, নামটা ওপরে লিখি, নিচে লেখা যাবে না, যাবে। নাইট্রোসোফেরাস সালফেট পেন্টাহাইড্রেট। তাহলে আমরা প্রথম থেকে পড়লাম কি, একবার রিক্যাপ করে নেই জাস্ট 1 মিনিটে। প্রথমে পড়লাম আমরা কি, তিনটা অ্যাসিড নিয়েছিলাম, H2SO4, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, নাইট্রিক অ্যাসিড HNO3। সেখানে কি লিখছিলাম, প্রতিটার জন্য কি তিনটা করে বিক্রিয়া। 1 নম্বর ছিল ধাতব কার্বনেট ও বাইকার্বনেটের সঙ্গে বিক্রিয়া, 2 নম্বর ছিল ক্ষারক ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া, 3 নম্বর ছিল ধাতুর সঙ্গে বিক্রিয়া। যেখানে ধাতুর মধ্যে তিনটে ধাতু ছিল মেনলি, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কপার।
সেটা আমরা তিনটের জন্য দেখেছিলাম, H2SO4 এর জন্য দেখেছিলাম, HCl এর জন্য দেখেছিলাম, HNO3 এর জন্য দেখেছিলাম। সেখান থেকে আমরা শর্ট ট্রিকে একটা জিনিস এসেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে এটা, যে H2SO4 যখন আমরা বিক্রিয়াগুলো করাই তখন উৎপন্ন হয় কি সালফেট আয়ন বা সালফেট লবণ, সব আয়ন নয় লবণ, ধাতব সালফেট লবণ। HCl এর সঙ্গে যখন বিক্রিয়া করাই ধাতব ক্লোরাইড লবণ, HNO3 এর সঙ্গে যখন বিক্রিয়া করাই ধাতব নাইট্রেট লবণ উৎপন্ন হয়েছিল। সেইগুলো আমরা এতক্ষণ ধরে যা ডিটেলস করেছি সেখানে দেখেছি। আর সবাই শেষে আমরা কি দেখেছি, না এই যে তিনটে অ্যাসিড ছিল H2SO4, HCl, HNO3, এই তিনটে অ্যাসিডকে আমরা কিভাবে শনাক্ত করতে পারবো বা কিভাবে চিনতে পারবো যে হ্যাঁ এটা সালফিউরিক অ্যাসিড, এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা নাইট্রিক অ্যাসিড, সেইটা আমরা এতক্ষণ ধরে বললাম। যখনই অ্যাসিড বা এগুলো মুখে বা কোনো শরীরে কোনো জায়গায় ছিটিয়ে দেওয়া হয় বা তুই যদি ধর ল্যাবে তুই অ্যাসিড নিয়ে কাজ করছিস, তোর গায়ে লেগে যেতেই পারে যদি তুই সেফটি না নিস, তাই না? সেই জন্য যখন ল্যাবে করা হয় না, যে অ্যাপ্রন, তারপরে গ্লাভস, চোখে হচ্ছে গোগলস, যেগুলো ল্যাব গোগলস এগুলো থাকে, এগুলো পরে কাজ করে যারা অ্যাসিডের কাজ করে। তার কারণ ওইটাই, না যদি কেউ কোনো গায়ে গায়ে বা হাতে বা হচ্ছে মুখে কোনো রকম ভাবে অ্যাসিড পড়ে যায়, সেটা কিন্তু ওই চামড়াটাকে পুড়িয়ে দেয়। বোঝা গেল? সেই জন্য এত কিছু সেফটি নেওয়া হয়। এবারে ধর বাই চান্স কোনোভাবে তোর মানে কিভাবে তুই নিরাপদ নিবি বা কিভাবে তুই প্রতিকার করবি, কারণ এইগুলো কিন্তু শরীরের জন্য খুবই ক্ষতিকারক, সে হাইড্রোক্লোরিক অ্যাসিড হোক, সালফিউরিক অ্যাসিড হোক বা যেই হোক। আর এটা অবশ্যই ক্ষতিকারক, যদি গাঢ় থাকে আরো বেশি ক্ষতিকারক, যদি ডাইলিউট থাকে। আচ্ছা, ডাইলিউট আর কনসেন্ট্রেটেড মানে কি? মানে ডাইলিউটের বাংলা হচ্ছে তোর কি হয়, লঘু, আর কনসেন্ট্রেটের বাংলা হচ্ছে গাঢ়। গাঢ় মানে কি, প্রচুর থাকে, মানে ভাগটা বেশি থাকে, বোঝা গেল? আর লঘু মানে কি, আমি সেটাকে লঘু করে দিয়েছি কি দিয়ে, জল দিয়ে, মানে জল মিশিয়ে দিয়েছি তার সঙ্গে, সেটা হচ্ছে লঘু হয়ে গেল। মানে ধর তুই একটা শরবত তৈরি করেছিস, এবার শরবতটা কি হয়েছে, ঠিক আছে, মানে খেতে ঠিকঠাক লাগছে শরবতটা। এবার কি করেছিস, একজনের জায়গায় দুজন চলে এসেছে বা একটা বাচ্চা চলে এসেছে, তখন কি করলি, তুই ওই শরবতটায় জল ঢেলে দিলি আরো, তখন কি শরবতটা খেতে ভালো লাগবে? ভালো লাগবে না। কারণ কি, সেখানে কি হলো, তুই জল বাড়িয়ে দিলি মানে তুই শরবতটাকে লঘু করে দিলি, ডাইলিউট করে দিলি জল দিয়ে। তখন কি হলো, লেবুর পরিমাণটাও কমে গেল, চিনির পরিমাণটাও কমে গেল, জলের পরিমাণটাও কমে গেল, মানে এই যেরকম জিনিসটা আর কি। যখনই তুই সেটাতে অন্য কিছু মিশিয়ে দিচ্ছিস, ডাইলিউট করে দিচ্ছিস, জল দিয়ে ডাইলুট করে দিচ্ছিস, তখন কি হয়, তার যে মাত্রাটা, কাজ করার মাত্রাটা কমে যায়। সেই জন্য কি হয়, ডাইলিউট যদি হয় মানে লঘু যদি হয়, সেটা অপেক্ষাকৃত একটু কম ক্ষতিকারক, গাঢ় জিনিসের থেকে কম ক্ষতিকারক। ঠিক আছে? যাই হোক, এফেক্ট তো করবেই। আর প্রতিকার কিভাবে নেওয়া যায়, না দেহের কোনো জায়গায় যদি, আচ্ছা নেক্সট পেজে যাই আমি, এটা সহজ একবারে। দেহের যদি কোনো প্রতিকার, দেহের যদি কোনো অংশে লাগে, অ্যাসিড হোক, তখন কি হয়, সঙ্গে সঙ্গে কি হয়, জল দিয়ে ধুয়ে ফেলা উচিত। অ্যাসিড লাগলে কি করা উচিত, সঙ্গে সঙ্গে জল দিয়ে ধুয়ে ফেলা উচিত। এটা হচ্ছে প্রথম কাজ, মানে কিছু না থাকলে এটা কাজ। তাহলে কি হয়, অনেকটা তো সেফটি বা অনেকটা তোর এফেক্ট কমে যাবে। এবার যদি ধর কেউ ল্যাবে কাজ করছে, তাহলে তার কাছে কি অনেক কিছু থাকে, আহ, এর জন্য প্রতিকার করার জন্য অনেক কিছু থাকে। মেনলি হয় কি, যদি তোর গায়ে অ্যাসিড পড়ে যায়, তখন কি তাকে কি হচ্ছে, সোডিয়াম কার্বনেট দিয়ে ধুয়ে ফেলা উচিত। সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধুয়ে ফেলা উচিত। আর যদি ক্ষার পড়ে, ক্ষার হলে কি দি, লেবুর রস দিয়ে ধুয়ে ফেলা উচিত। বেশিরভাগ তোরা ক্ষারের থেকে অ্যাসিডটাই বেশি জানিস। খুললেই ধোঁয়া উঠে শুরু করে, অ্যাসিডটাই তোরা বেশি জানিস, ল্যাবেও বেশি কাজ করিস অ্যাসিড দিয়ে। ক্ষারও ইউজ করিস কিন্তু ক্ষার কথাটা বুঝিস না আর কি। অ্যাসিড তুই যেখানেই যাবি মানে শুনেছিস আর কি নাম অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ধোঁয়া উড়ে, মুভিতে দেখেছিস, ল্যাবে দেখেছিস, বাট ক্ষারও দেখেছিস কিন্তু অতটা বুঝিস নি আর কি। তাহলে সব থেকে প্রথম সেফটি হচ্ছে জল দিয়ে ধুয়ে ফেলা উচিত, মানে সে ল্যাবে হোক যেখানে হোক, জল দিয়ে ধুয়ে গেলে তার এফেক্টটা অনেকটা কমে যায়। এবারে যদি ল্যাবে, বেশিরভাগ যে ল্যাবে কাজ করিস, তাহলে অ্যাসিড হলে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে ধুয়ে ফেলা উচিত, আর যদি ক্ষার হয় সেটাকে লেবুর রস দিয়ে ধুয়ে ফেলা উচিত।
আর একটা জিনিস ওদেরকে আমি আগের দিনও বলেছিলাম, যেটা হচ্ছে কি যদি পিএইচ এর উপর দিয়ে করিস, 0, 7, 14, যত এই দিকে যাবি তত দ্রবণটা আম্লিক হবে, মানে অ্যাসিডের দিকে যাচ্ছিস। যত এই দিকে যাবি তত কি দ্রবণটা ক্ষারীয় হবে বা ক্ষারের দিকে যাচ্ছিস। দেখ, ক্ষারের দিকে যাওয়া মানে ক্ষারীয় দ্রবণ, অ্যাসিডের দিকে যাওয়া মানে আম্লিক দ্রবণ, আর কিছু নেই। ক্ষারের ক্ষারীয়, অ্যাসিডের আম্লিক। যত তুই, সাতটা কি, এটা কি প্রশম, আমি আগের দিনই বলেছিলাম। এটা হচ্ছে প্রশম। প্রশম মানে কি, না আম্লিক না ক্ষারীয়, অ্যাসিডও নয় আর ক্ষারও নয়, সেটা হচ্ছে কি প্রশম দ্রবণ। মানে কিছুই অনুভব করবে না, অ্যাসিডও অনুভব করবে না, ক্ষারও অনুভব করবে না, সেটা হচ্ছে কি প্রশম। এবার তুই যত তুই জিরোর দিকে আস্তে আস্তে করে যাবি, মানে 7 থেকে কমতে কমতে 6, 5, 4, 3, 2, 1, যত তুই জিরোর দিকে যাবি তত বেশি অ্যাসিডিটি হবে, মানে বেশি অ্যাসিড। আর যত তুই 14 দিকে যাবি তত তত বেশি ক্ষার। সব থেকে যেমন pH 0 গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের, মানে একবারে কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি নিস তার pH 0, মানে প্রচুর অ্যাসিডি, মানে দ্রবণটা প্রচুর আম্লিক। বোঝা গেল? আবার যদি জল নিস, নর্মাল যদি জল নিস, জলটা কি প্রশম হয়, মানে জল যদি নিস তো কি হয়, H+ ও H-, এবার সেটা কি প্রশম হয়, মানে এপাশের H+টা হচ্ছে অ্যাসিডের, OH- হচ্ছে ক্ষারের, দুটোই সমান সমান পরিমাণ থাকে, সেই জন্য জলটা কি প্রশম। এবার ধর তুই জল নিলি তো, আমি এখানে বলছি যেটা বললাম, H2, H2 তে কি হয়, H+ প্লাস ও H-। এবার H+টা কার জন্য, অ্যাসিডের জন্য। আমি প্রথমে লিখেছিলাম, কোথায় লিখেছিলাম, এখানে, এই যে H+টা কি ডিনোট করে, অ্যাসিড, OH- কি ডিনোট করে, ক্ষার। এবার দেখ, H2টা ভেঙে কি উৎপন্ন করে, H+ প্লাস OH-। এখানে তাহলে কি একটা H+ একটা OH-, সেই জন্য কি অ্যাসিডেরও দেখ H+ একটা, ক্ষারেরও দেখ OH- একটা, সেই জন্য কি এটা প্রসম, মানে দুপাশেই সমান। এবারে ভাব, যদি আমি এই H2তে, মানে জলে যদি আমি HCl মিশিয়ে দিই, মিশিয়ে দিয়েছি, আচ্ছা HCl ভেঙে কি উৎপন্ন করে, H++Cl-। ভালো করে বোঝার চেষ্টা কর, এটা এটা কিন্তু পরীক্ষায় এরকম খুব একটা পড়বে বলে মনে হয় না, বাট জিনিসটা খুবই ইজি, যেটা বুঝতে পারার জন্য আর কি। তাহলে এই সিএল যদি ভেঙে দিই তাহলে কি উৎপন্ন হয়, H+ আর Cl-। দেখ, যখন H2O ছিল, নর্মাল যখন জল ছিল, তখন সেখানে H+ও যা ও H- ও ততগুলো সমান। কিন্তু তুই যখনই অ্যাসিড দিয়ে দিবি HCl, দেখ H+ কিন্তু তখন বেড়ে গেল, এখানে কিন্তু OH- নেই, এখানে Cl- আছে, OH- তো নেই, কারণ ক্ষারের সংজ্ঞা, ক্ষার কি ছিল, যে OH- থাকতে হবে, কিন্তু এখানে তো OH- নেই, কিন্তু H+ আছে। তাহলে কি হলো আমার, ওই দ্রবণটাতে H+-এর সংখ্যা বেড়ে গেল। না, বুঝতে পারিস নি, বাড়লো কি বাড়লো না? প্রথমে তো সমান ছিল H+ আর OH-, কিন্তু যখন তুই HCl দিলি রে, তখন তো H+টা বেড়ে গেল, এখানে তো OH- নেই, তাহলে কি হলো আমার, H+ বেড়ে গেল। যদি কেউ বুঝতে না পারিস বলবি। আচ্ছা, H+ বেড়ে গেল মানে কি, H+ বেড়ে যাওয়া মানে কি, দ্রবণটা কি হবে, আম্লিক না ক্ষারীয়? আম্লিক হবে, কারণ H+টা তো অ্যাসিডের সংকেত দেয়, সেই জন্য কি দ্রবণটা আম্লিক দ্রবণ। ও এবার দেখ, এখানে তুই HCl নিয়েছি আমি, এরপরে HCl না নিয়ে আমি NaOH নিয়ে নিয়েছি, আমি আর পৃষ্ঠা অ্যাড করতে চাইছি না, বেকার, এখানে শেষ করে দেবো আমি। এবার ধর আমি NaOH নিয়েছি, তাহলে NaOH-টা ভাঙলে কি উৎপন্ন করবে, Na প্লাস প্লাস OH-। দেখ, প্রথমে জল ছিল, জলে কি ছিল, দুটোই সমান, H+OH-। তারপরে যখন আমি একটা ক্ষার মিশিয়ে দিয়েছি, যখন সোডিয়াম হাইড্রোক্সাইড, ওখানে কি Na+OH-। মানে দেখ, এইখানে দেখ OH-টা বাড়িয়ে দিয়েছে, দেখ, কারণ এখানে তো H+ নেই, এখানে তো Na+, সেই জন্য এখানে কি হয়েছে, OH- বেড়ে গেল। তার মানে দ্রবণটা কি হলো, ক্ষারীয়।
বোঝা গেল? তাহলে যখন আমরা অ্যাসিড মেশাচ্ছি তখন H+ বেড়ে যাচ্ছে, তার ফলে দ্রবণটা আম্লিক। যখন আমরা ক্ষার মেশাচ্ছি তখন হাইড্রক্সিল আয়ন মানে OH- আয়নটা বেড়ে যাচ্ছে, সেই জন্য দ্রবণটা ক্ষারীয়। ক্লিয়ার না ক্লিয়ার না? বোঝা গেল? ক্লিয়ার একবারে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। মোটামুটি এই কোশ্চেনগুলো করিস। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এর মধ্যে বলয় পরীক্ষাটা, আর শর্ট কোশ্চেনের মধ্যে রসায়ন বাজার কাকে বলা হয়, আর পিএইচ থেকে শর্ট কোশ্চেন একটা পড়তে পারে। আর বাকি যেগুলো আছে যেমন কার্বনের লবণ, সালফেট লবণ, ক্লোরাইড লবণ, ওগুলো তো দেখবি পুরো একই, সিমিলার, মানে একটা পড়লে বাকিগুলো দেখবি একই একই রকম লাগছে সব। শুধু দেখবি যে যেখানে SO4 ছিল সেখানে Cl হয়ে গেছে, যেখানে Cl ছিল সেখানে NO3 হয়ে গেছে। মানে সালফেট লবণের জায়গায় ক্লোরাইড লবণ, ক্লোরাইড লবণের জায়গায় নাইট্রেট লবণ, এইগুলো দেখবি রিপ্লেস হয়ে গেছে। বাকি সব একই, পুরোপুরি একই। তুই 3টে পেজ আমি যেগুলো লিখেছি ওইগুলোই পড়বি, দেখবি পুরোপুরি একই। এটা করলে মোটামুটি এটা হয়ে গেল। নেক্সট আর একদিন, আর খুব একটা বেশি নেই, আর একটু হয়ে গেলেই মোটামুটি নেক্সটটাই হয়ে যাবে।